নমস্কার। আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে গত 6ই আগস্ট, যেটা আমরা আগের ভিডিও করেছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ইন্ডিয়ার এক্সপোর্টের উপরে আরো 25% ট্যারিফ ইম্পোজ করেছেন। মানে টোটাল আমাদের গুডসের উপরে এখন 50% ট্যারিফ, যা পৃথিবীতে আর কোনো দেশকে প্রেসিডেন্ট ইম্পোজ করেননি, সম্ভবত শুধু ব্রাজিল। বাকি সবাই কি কারণ কেউ বুঝতে পারছে না, কোনো কারণ বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা যেটা এই প্রেক্ষিতে আমরা বলতে চাই যে এই ট্যারিফ ইম্পোজের পরে যে ভারতের ইকোনমিক একদম ক্রাশড হয়ে যাবে, যেটা ওনারা চিন্তা ভাবনা করছেন, সেটা কিন্তু সেই নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। প্রবাবলি সেটা কিন্তু হবে না। তো আমরা একটুখানি ইতিহাসের দিকে ফিরে যাই, যে আমরা আগে, এই যে ইংরেজরা আসার আগে আমাদের দেশ কোথায় ছিল, আর সেইখান থেকে আজকে আমরা কোথায় এসেছি। ধরে নেওয়া যাক, শোনা যায় যে 1700 যখন খ্রিস্টাব্দ ছিল, তখন ইন্ডিয়ার জিডিপি টোটাল ওয়ার্ল্ডের জিডিপির 24% ছিল প্রায় বলতে গেলে। 1947-এ যখন ব্রিটিশরা ভারত ছেড়ে যাচ্ছে, তখন ইন্ডিয়ার জিডিপি টোটাল ওয়ার্ল্ডের জিডিপির ওই 3-4% এইরকম জায়গাতে ছিল। যখন ব্রিটিশরা দেশ ছেড়ে যাচ্ছে, তখন আমাদের দেশের চিত্রটা কি? চারিদিকে রক্তের বন্যা বইছে, জাতিতে জাতিতে হানাহানি হচ্ছে, ধর্মের ভিত্তিতে একটা দেশকে প্রায় 3 টুকরো, মানে 2 টুকরো করা হলো। এবং এই সময় চারিদিকে অভাব, এবং আমাদের দেশই ছিল কান্ট্রি অফ ফেমিন, মানে দুর্ভিক্ষের দেশ। সেই সময় 1947-এ আমাদের দেশ হলো। আজকে সেইখান থেকে আমাদের দেশ কিন্তু 4th লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। ভারতের প্রথম প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহরু যখন পিএম হলেন, এবং তখন থেকে তিনি দেশ তৈরি করা শুরু করলেন। তিনি সোভিয়েত ইউনিয়ন পন্থী ছিলেন, তো বড় বড় স্টিল প্লান্ট, বড় বড় প্লান্ট তিনি করলেন, বড় বড় ড্যাম করলেন, এবং ব্যাংক স্থাপন করলেন, এবং 5 ইয়ার প্ল্যান। তার কারণ তিনি সোভিয়েত ইউনিয়নের অনেকটা প্রভাব তার উপর ছিল। ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তখনকার দিনে হতে থাকতো আর কি। তো এরকম হলো। কিন্তু সেই সময় একটু মনে করে দেখুন, যারা 1950, 60, 65 সালে যারা যুবক ছিলেন, যাদের মনে আছে যে সেই সময় সবকিছুই ছিল কন্ট্রোলড, সমস্ত কিছু নিয়ন্ত্রণের মধ্যে ছিল। এবং আপনার সেই সময় একটা যদি পিন তৈরি করতে কেউ ফ্যাক্টরি করতো, তাকেও পারমিশন নিতে হতো। যদি কোনো বিদেশ থেকে কোনো মেশিনারি আমদানি করতে হতো, তার জন্য পারমিট লাগতো। এবং যদি কেউ বড় কোনো ফ্যাক্টরি করতে চাইতেন, তাহলে তার দিল্লিতে বিরাট বড় যোগাযোগ থাকতে হতো। এইরকম ছিল অবস্থা। এবং সেই সময় মানে সিচুয়েশনটাই এরকম ছিল আর কি। এবং আমাদের মনে আছে যে আমাদেরও ছোটবেলায় আমরা দেখেছি যে তখন নেমন্তন্ন, যদি বাড়িতে খুব বেশি লোকের নেমন্তন্ন করতে হতো, তখনও কিন্তু কার্ডের নিচে কিন্তু একটা আইনের একটা ডিসক্লেমার লিখতে হতো, বাড়িতে নেমন্তন্ন করতে হলো। এরকম কিন্তু একটা ব্যাপার ছিল। 80-র দশক, 70-এর দশকে আমরা কি দেখেছি, যে একটা টেলিফোন কানেকশন যদি আপনি নিতে চান, তাহলে 5 বছর ওয়েটিং। একটা স্কুটার কিনতে চাইলে 7 থেকে 8 বছর ওয়েটিং। কারোর বাড়িতেই প্রায় টিভি ছিল না, এরকম একটা সিচুয়েশন ছিল, যে অ্যাভেলেবেল কোনো কিছুই ছিল না, এভরিথিং ওয়াজ কন্ট্রোলড। এবং 1950 থেকে 1980 সেই সময়ে ভারতবর্ষের ইকোনমিক্যাল যে গ্রোথ রেট, সেই গ্রোথ রেট ছিল 3.5%। এটাকে কিছু বিখ্যাত অর্থনীতিবিদ এইটাকে নাম দিয়েছিলেন হিন্দু রেট অফ গ্রোথ। এবং 1980-তে ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম সুদানের মানুষের থেকেও কম ছিল। এই এত কিছুর মধ্যেও কিন্তু কিছু ভালো হয়েছিল, যেটা হচ্ছে যে 6-এর দশকে ভারতবর্ষে গ্রিন রেভলিউশন হয়েছিল। কারণ সেই সময় আমরা খাদ্যশস্যও কিন্তু আমরা সাফিসিয়েন্ট ছিলাম না। কিন্তু যখন ভারতে সবুজ বিপ্লব হলো, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বিজ্ঞানীদের নেতৃত্বে, তারপরে থেকে কিন্তু খাদ্যশস্যে আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেলাম। অন্য দেশ থেকে আমাদের খাদ্যশস্য আর লাগতো না। এটা একটা ব্যাপার হলো। এই করতে করতে ইন্ডিয়া কিন্তু ফাইট করে গ্রো করছে।
1980-র শেষ দিকে সেই একদম একদম আলটিমেট পজিশনটা হলো 1989-90 সালে ভারতবর্ষকে যখন 2 সপ্তাহের ফরেন কারেন্সি মজুদ ছিল। ভারতের ফরেক্স রিজার্ভ ছিল অনলি 2 সপ্তাহের আমদানি মেটানোর জন্য। বাধ্য হয়ে ভারতকে আমাদের দেশের সোনা ইংল্যান্ডে নিয়ে গিয়ে বন্ধক দিতে হলো, এবং তার বিনিময়ে তখন IMF থেকে সেই সময় বন্ধক দেওয়া হলো, IMF এর লোনটা কিছুদিন পরে। এবং এর পরেই হলো সেই 1991 যখন প্রাইম মিনিস্টার নরসিমহা রাও এবং তখনকার ফিনান্স মিনিস্টার ডক্টর মনমোহন সিং ভারতবর্ষের ইকোনমিকে ওয়ার্ল্ডের কাছে ওপেন করে দিলেন এবং IMF এর কাছ থেকে অত্যন্ত শর্ত সাপেক্ষে $2.2 বিলিয়ন ফরেন কারেন্সি লোন পাওয়া গেল। এরপরেই কিন্তু, এবং এই সময় যেটা বাজেট করা হয়েছিল যে ভারত এতদিন যার কাছে যে ব্যাপারের জন্য মার খেয়েছে সেই লাল ফিতার বাঁধন অনেকটাই খুলে দেওয়া হলো। লাইসেন্স রাজ বন্ধ করা হলো, অলমোস্ট পারমিট রাজ বন্ধ করা হলো। ইন্ডিয়াতে 91 সালের পর থেকে যেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হলো। যেটা আমরা চোখে দেখতে পাই সেটা হচ্ছে যে সফটওয়্যার কোম্পানিগুলোর উদয় হলো। ইনফোসিস, TCS, উইপ্রো, ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে এই নাম শোনা যেতে লাগলো, এবং তারা আজকে দিনে তারা আমেরিকাতে $340 বিলিয়ন তারা বিল করে USA তে সফটওয়্যার। এবং ভারতবর্ষের এই যে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনে, এইসব শহরগুলো হলো সারা পৃথিবীর ব্যাক অফিস। এইখানেই সফটওয়্যারের কাজকর্ম হচ্ছে এবং অল ওভার ওয়ার্ল্ডের ব্যাক অফিস হলো। তো এই 91 এর পর এই চেঞ্জটা হলো, এবং ওই সময় কিন্তু 5.5%, 6% এইরকম জিডিপি গ্রোথ রেট কিন্তু চলতে থাকলো, এবং এর মধ্যে এইগুলো হলো। তো ভারতবর্ষ হয়ে উঠলো প্রায় আইটি পাওয়ার হাউস। 2003 থেকে 2008 এই সময় ভারতবর্ষের জিডিপি গ্রোথ রেট মোটামুটি অ্যাভারেজ হয়ে গেছিল 8.8%। এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অনেকটাই আসতে থাকলো। ভারতবর্ষের জার্নি, গোল্ডেন জার্নি স্টার্ট হলো। 2008-এ কিন্তু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো। ইন্ডিয়ার ইকোনমি অনেকটাই ধাক্কা খেয়েছিল, খুবই ধাক্কা খেয়েছিল, কিন্তু একদম কিন্তু ফ্ল্যাট হয়ে যায়নি। ইন্ডিয়া সামলে নিয়েছিল, এরপরেও গ্রোথ র্যাপিডলি হতে থেকেছে। এরপরে এলো 2014। এখনকার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তার নেতৃত্বে আরো বেশি মার্কেট ওপেন করা হলো, এবং সেটা আজও সেই ইয়ের কাজ কিন্তু এখনো চলছে। আরো বেশি মার্কেট ওপেন করা হলো, এন্টারপ্রেনিয়রদের যতটা সম্ভব বেশি বেনিফিট দেওয়া যায় সেটা কিন্তু অনেক বেশি করে আরো চেষ্টা হতে থাকলো যে আমাদের ইকোনমিকে রোবাস্ট গ্রোয়িং ইকোনমি করার জন্য, এবং সেই গ্রোথ কিন্তু এখনো চলছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটা কিছু ফিগার আপনাকে দেখাতে পারি। ফিগার কিন্তু মিথ্যা কথা বলবে না, যে আজকের দিনে ভারতবর্ষের এই যে আমরা কিছুদিন আগে যে মাইলস্টোন পার করে এসেছি, $4 ট্রিলিয়ন আমরা ইকোনমি, এই মুহূর্তে আমরা বিশ্বের 4র্থ বৃহত্তম ইকোনমি। USA, চাইনা এবং জার্মানির একটু নিচেই আমরা আছি আর কি, আমরা জাপানকে সারপাস করেছি। তো এবারে এই $4 ট্রিলিয়ন ইকোনমির মধ্যে সার্ভিস সেক্টর হচ্ছে 50% অফ জিডিপি, ম্যানুফ্যাকচারিং সেক্টর অনেকটা বেড়ে এসে এখন প্রায় 28% অফ জিডিপি, আর এগ্রিকালচারাল সেক্টর এখন 13% অফ জিডিপি। তো এটা আজকের দিনের পরিস্থিতি। আমরা কিন্তু মনে করতে পারি যে 1947 সালে ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম ছিল $250 প্রতি বছর, পার ইয়ার। আজকের দিনে 2025 সালে দাঁড়িয়ে পুরো ভারতবর্ষের মানুষের পার ক্যাপিটা ইনকাম $2 লক্ষ পার ইয়ার। ইন্ডিয়া এই মুহূর্তে কিন্তু ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া এই মুহূর্তে প্রবাবলি দ্য সেকেন্ড লার্জেস্ট রাইস এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড, এবং আরো অনেক ঘটনা ইন্ডিয়ার এখনকার যেটা বলা যায়। ইন্ডিয়া 3rd লার্জেস্ট কার মার্কেট অফ দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়া 3rd লার্জেস্ট এভিয়েশন মার্কেট অফ দ্য ওয়ার্ল্ড।
2000 সালে ভারতবর্ষে 4 মিলিয়ন পিপল যারা ফ্লাইটে যাতায়াত করতেন। 2025 সালে 30 মিলিয়ন পিপল ফ্লাইটে ট্রাভেল করেছে, এবং কিছুদিনের মধ্যেই ভারতবর্ষ সেকেন্ড লার্জেস্ট, বোধহয় চাইনাকেও সারপাস করে যাবে 2027 সালে যে অ্যাভিয়েশন মার্কেটের দিকে। ইন্ডিয়া থেকে যারা এখন বিদেশে বেড়াতে যান, ফরেন ট্রাভেল করতে যান, এই সংখ্যাটা 2000 সালে খুব বেশি হলে 30 লক্ষ 35 লক্ষ ছিল, সেইটা এখন একটা বিশাল, মানে প্রায় 2 কোটি মানুষ এখন ফরেন ট্রাভেল করতে চান। এরকম লিস্ট অনেক বাড়ানো যায়। মূল যেটা বক্তব্য, কিন্তু আমাদের চ্যালেঞ্জও আছে। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে ইকুইটি ডিস্ট্রিবিউশন, যে আমাদের মিলিয়নিয়ারের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু গ্রামে, রুরালে যারা আমাদের দেশের অর্থনীতির মূল পিলার, সেখানে কিন্তু বহু মানুষের হাতে এখনো অনেক অভাব। তাদের হাতে এখনো সাফিসিয়েন্ট টাকা কিন্তু পৌঁছে দেওয়া যায়নি। সরকারের আরো চেষ্টা করা উচিত। মূল বক্তব্য যেটা, যে ইন্ডিয়াকে যখন যখন কোণঠাসা করার চেষ্টা হয়েছে, ইন্ডিয়া কিন্তু বাউন্স ব্যাক করেছে ইকোনমিক্যালি। সেটা 7-এর দশক হোক, সেটা 9-এর দশক হোক, সেটা আজকের দিনেও আবার আমাদের ধারণা এই ইতিহাসের পুনরাবৃত্তি হবে। ইন্ডিয়াকে এখন যে ট্যারিফ দিয়ে একটা আনবিলিভেবলি এবং অকারণে, ভারতবর্ষ কিন্তু কিছু করেনি, তা সত্ত্বেও অকারণে ভারতবর্ষকে যে বুলি করা হচ্ছে, আপনি দেখবেন যে ইকোনমিক্যালি ইন্ডিয়া এইখান থেকে আবার আমাদের দেশ ভারত বাউন্স ব্যাক করবে। তো এটাই ছিল আমাদের আজকের দিনের ভিডিওর বিষয়বস্তু। যদি কিছু মতামত থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন এবং টেক কেয়ার করবেন নিজেদের।